সুপ্রিয় আইন শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির আইন শিক্ষার সিলেবাস, জুডিশিয়াল সার্ভিস এক্সাম এবং অ্যাডভোকেটশিপ এক্সামে যে সমস্ত আইনের বিষয় থাকে সেই সবগুলো, এছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আইনের যে সমস্ত প্রশ্ন থাকে সবগুলো প্রশ্নের একসাথে একটি প্ল্যাটফর্মে স্থায়ীভাবে চর্চা করার এবং পড়াশোনা করার জন্য একটি প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল স্কুল অফ হকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ল অফ কন্ট্রাক্ট নিয়ে আলোচনা শুরু করব। যেহেতু আইনের সিলেবাসের প্রথম দিককার বিষয়ে এই ল অফ কন্ট্রাক্ট থাকে, সেই জন্য আমরা ল অফ কন্ট্রাক্টের শুরুতেই বেছে নিয়েছি। আমরা আলোচনা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা ল অফ কন্ট্রাক্টে। ল অফ কন্ট্রাক্ট 1872 সালের একটা আইন, কন্ট্রাক্ট অ্যাক্ট। এখানে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, মূলত যেহেতু প্রথম লেকচার ল অফ কন্ট্রাক্টে, সেখানে এখানকার যে ফ্রেমওয়ার্ক, টোটাল আইনে কি কি বিষয় কভার করা হয়েছে, কিভাবে এটাকে সাজানো হয়েছে, এই বিষয়গুলো থাকবে। এছাড়া একটা চুক্তি গঠন করার ক্ষেত্রে যে প্রাথমিক টার্মগুলো থাকে, অথবা থ্রুআউট দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট যে টার্মসগুলো ব্যবহার করা হয়েছে তার একটা ইন্ট্রোডাক্টরি বিষয় এবং সংজ্ঞাগুলো আমরা দেখে নেব ইনশাল্লাহ। তো আমরা শুরু করছি যে ল অফ কন্ট্রাক্টের ফ্রেমওয়ার্ক। এখানে বলে রাখি শর্ট টাইটেল, এখানে আছে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। এখানে যে বিষয়গুলো দেয়া আছে এই স্লাইডে দেখা যাচ্ছে, এখান থেকে মূলত এখানে বোঝানোর কোনো কিছু নাই, কিন্তু এখানে যে বিষয়গুলো থাকে কখনো কখনো কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়, অ্যাডভোকেটশিপ পরীক্ষায় বা জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সেখান থেকে প্রশ্ন থাকতে পারে এমসিকিউ আকারে। সুতরাং এগুলো আমরা একটু খেয়াল করে পড়ব। যেমন শর্ট টাইটেল, দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এক্সটেন্ড হোল বাংলাদেশ। এখানে বলা থাকে একটা আইনের ব্যাপ্তি কোথায় কোথায়। একটা আইন কি সারা বাংলাদেশের সব জায়গায় প্রযোজ্য, বাংলাদেশের অংশবিশেষ কিছু জেলায় প্রযোজ্য, বা কয়েকটা জেলাকে বাদ দেওয়া হয়েছে, এরকম বিষয় থাকে কিনা। কখনো কখনো কোনো আইন আমরা এরকম পাবো যেগুলো দেখবো যে তার সবটুকুই কোনো একটা জেলায় বা দুটা তিনটা জেলায়, যেমন পার্বত্য চট্টগ্রামে সেটা প্রয়োগ হচ্ছে না, এ ধরনের আইন আমরা পাবো। সেই জন্য আমরা দেখে নেব সাধারণত সবগুলো আইনই সারা বাংলাদেশের সর্বত্র প্রয়োগযোগ্য হয়। কোনো ক্ষেত্রে কোনো আইন তার সবটুকু বা অংশবিশেষ কোনো এলাকায় প্রযোজ্য হয় না, কারণ সেই অংশের জন্য আলাদা করে আইন থাকে। চুক্তি আইনটি সেরকম নয়, এটা সারা বাংলাদেশে প্রযোজ্য। কমেন্সমেন্ট 1 সেপ্টেম্বর 1872, এটা জাস্ট বলার জন্য, কারণ এখান থেকে সাধারণত কোনো কোয়েশ্চেন আসে না ওরকম করে। এখানে 11টি চ্যাপ্টার আছে, 11টি চ্যাপ্টারের মধ্যে 2টি চ্যাপ্টার বিলুপ্ত হয়েছে। টোটাল 266টি সেকশন আছে, তার মধ্যে যেহেতু 11 নম্বর চ্যাপ্টারটি বিলুপ্ত, 239 থেকে পরবর্তী 266 পর্যন্ত চ্যাপ্টারগুলো আমাদের দরকার হচ্ছে না। এর বাইরে অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে, আমাদের 1 নম্বর চ্যাপ্টারে আছে যে কমিউনিকেশন, অ্যাকসেপ্টেন্স, রিভোকেশন, প্রপোজালস, অর্থাৎ একজন প্রস্তাবকারী প্রস্তাব করবেন, সেই প্রস্তাব অন্য পক্ষ অ্যাকসেপ্ট করবে। এই প্রস্তাব করা এবং অ্যাকসেপ্ট করা, বা কেউ যদি প্রস্তাব বাতিল করতে চায় বা অ্যাকসেপ্টেন্স বাতিল করতে চায়, এই বিষয়গুলো কমিউনিকেশন কিভাবে হবে, এই আলোচনাগুলো আছে চ্যাপ্টার 1-এ। এগুলো 3 থেকে 9 নম্বর ধারার মধ্যে এই বিষয়গুলো আছে। এরপরে চ্যাপ্টার 2-তে আছে ভয়েডেবল কন্ট্রাক্টস, ভয়েড এগ্রিমেন্টস, কোন আইন, অর্থাৎ আমরা যখন কন্ট্রাক্টগুলো পড়ব তখন দেখব এগুলোকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা হয়েছে। এর মধ্যে ভয়েডেবল কি, ভয়েড এগ্রিমেন্টসগুলো কি, এগুলোর কনসিকুয়েন্স কি, এগুলো দেখব। 3 নম্বর চ্যাপ্টারের মধ্যে আছে কন্টিনজেন্ট কন্ট্রাক্টস, শর্ত সাপেক্ষে কন্ট্রাক্ট। আমি এটা করলে এটা করব, তুমি এটা করবে, বা এটা হলে এটা হবে, এরকম শর্তাধীন যে কন্ট্রাক্টগুলো আছে সেই বিষয়গুলোর আলোচনা আছে চ্যাপ্টার 3-তে, সেকশন 31 থেকে 36-এর মধ্যে। পরবর্তীতে চ্যাপ্টার 4-এ আছে পারফরমেন্স অফ কন্ট্রাক্টস, যথারীতি এখানে দেয়া আছে, আমি লম্বা করছি না। রিলেশনস রিজেম্বলিং কন্ট্রাক্টস, কিছু রিলেশন থাকবে, মানুষের মধ্যে ট্রানজ্যাকশন থাকবে যেগুলো সরাসরি এই চুক্তির আলোকে অফার, অ্যাকসেপ্টেন্স, কনসিডারেশন এগুলো হয়তো থাকবে না, তারপরেও এটা চুক্তির যে ফলাফল হয় চুক্তির কাছাকাছি, চুক্তির মতো, সেই জন্যে এগুলোকে বলা হচ্ছে যে রিলেশনস রিজেম্বলিং কন্ট্রাক্ট। এছাড়া চ্যাপ্টার 6-এ আছে কনসিকুয়েন্স অফ ব্রিচ অফ কন্ট্রাক্ট, চুক্তি করার পরে চুক্তির কোনো একটা পক্ষ সেই চুক্তি ভঙ্গ করলো, সেক্ষেত্রে তার পরিণতি কি, কিভাবে আমি তার প্রতিকার পাবো, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে এখানে। চ্যাপ্টার 7 যেটা রিপিল করা হয়েছে, সেল অফ গুডস, কারণ এই বিষয়ে পরবর্তীতে স্বতন্ত্র একটি আইন করা হয়েছে। 8 নম্বরে আছে ইনডেমনিটি গ্যারান্টি, এটা 124 থেকে 140 নম্বর সেকশনে আছে। 9 নম্বরে আছে বেইলমেন্ট, সেখানে 148 থেকে 181 ধারায় বেইলমেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। 10 নম্বরে আছে এজেন্সি, 182 থেকে 238। এই যে কয়েকটা বিষয় বললাম, ওভারঅল এটা জাস্ট আমার মাথায় রাখা, এখানে মুখস্থ করার বিষয় এখানে না, মাথায় রাখা যে আমি চুক্তি আইনটা পড়ার মাধ্যমে মূলত এই বিষয়গুলো জানতে পারবো। চুক্তির মাধ্যমে আমি চুক্তির এই ডাইমেনশনে আমি বিষয়গুলো জানতে পারবো। আমি চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। আমাদের যে ইম্পর্টেন্ট টার্মস অফ কন্ট্রাক্ট আছে এই বিষয়গুলো আমরা এখানে দেখব। দেখেন,
একটা চুক্তি হতে গেলে একদম লেম্যান আন্ডারস্ট্যান্ডিং থেকে যদি বলি কিছুই বুঝি না চুক্তিটা কি, তখন স্বাভাবিকভাবে প্রথমে কি থাকবে, চুক্তি হওয়ার জন্য একটা পক্ষ একটা প্রস্তাব করবে, একটা অফার করবে। তাহলে প্রস্তাবকারী একটা প্রস্তাব করবে, এই প্রস্তাবটা অন্য যার কাছে করা হয়েছে সে এটা অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে। যদি প্রস্তাবকারী প্রস্তাব করে এবং প্রস্তাব করা হয়েছে যার কাছে সে এটা অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্টেন্স হয়ে যায়, তাহলে এটা হয়ে গেল প্রমিস। মনে রাখবেন, কখনো কখনো কোনো ভাইবাতে ওই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে প্রমিস কাকে বলে। যখন একটা অফার বা একটা প্রপোজাল অ্যাকসেপ্ট হয়ে যায় তখন এইটার নাম হয়ে যায় প্রমিস। অফার বা প্রপোজাল অ্যাকসেপ্ট হয়ে গেলে এটাকে প্রমিস বলা হয়। প্রমিস হয়ে গেল, প্রমিসের সাথে থাকতে হবে কনসিডারেশন। কনসিডারেশন নিয়ে আমাদের সেকশন 2-তে বিস্তারিত আলোচনা করা হয়েছে, আমরা এখানে জাস্ট আপাতত বুঝে নিচ্ছি। কনসিডারেশন, প্রমিস হলো মানে অফার এবং অ্যাকসেপ্টেন্স হয়ে গেল, সাথে যুক্ত হলো কনসিডারেশন। যদি যুক্ত হয় তাহলে সেটা হয়ে গেল একটা অ্যাগ্রিমেন্ট। এখন পর্যন্ত কিন্তু কন্ট্রাক্ট হয়নি। কন্ট্রাক্ট এবং অ্যাগ্রিমেন্টের মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে, আমরা সেগুলো পর্যায়ক্রমে দেখব। তাহলে অ্যাগ্রিমেন্ট হলো, অ্যাগ্রিমেন্ট হয়ে গেলে এটার সাথে আরেকটা বিষয় যুক্ত হতে হবে, এনফোর্সেবিলিটি বাই ল। অর্থাৎ এই অ্যাগ্রিমেন্টটা আইন দ্বারা এনফোর্সেবল কিনা, বাস্তবায়নযোগ্য কিনা। যদি বাস্তবায়নযোগ্য হয় তাহলেই সেটা হয়ে গেল কন্ট্রাক্ট। তাহলে একটা অ্যাগ্রিমেন্ট সেটা এনফোর্সেবল হয়ে গেলেই সেটা হয়ে গেল কন্ট্রাক্ট। এখন আমরা সামনের দিকে যাব, যে কথাগুলো বলেছিলাম যে অফার, অ্যাকসেপ্টেন্স, প্রমিস, কনসিডারেশন, প্রত্যেকটা জিনিসকে আমরা সংক্ষেপে দেখব। কি প্রপোজাল, প্রপোজাল নিয়ে সেকশন 2 ক্লজ 1-এ সংজ্ঞা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে যখন একটা ব্যক্তি আরেকটা ব্যক্তির কাছে তার উইলিংনেস অর্থাৎ ইচ্ছা সিগনিফাই করে, আইনের ভাষায় সিগনিফাইস বলা হয়েছে, মানে এক্সপ্রেস করে তার উইলিংনেস কি জন্য করে, একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে, এবং তার উইলিংনেসটা হচ্ছে পজিটিভ অথবা নেগেটিভ। টু ডু অর টু অ্যাবস্টেইন ফ্রম ডুইং এনিথিং, কোনো কিছু করবে বা করবে না এই সংক্রান্ত তার ইচ্ছাটা ব্যক্ত করবে অপর আরেকজনের কাছে, এবং একটা উদ্দেশ্য থাকবে ওই অপর যার কাছে এক্সপ্রেস করা হচ্ছে সে যেন এইটাতে সম্মতি জ্ঞাপন করে। যদি এই লক্ষ্যে, এই ধরনের উদ্দেশ্য নিয়ে একজন ব্যক্তি তার করা বা না করার ইচ্ছা, কোনো কিছু করা বা না করার ইচ্ছা অন্য ব্যক্তির কাছে প্রকাশ করে, তাহলে মনে করা হবে যে সে একটা প্রস্তাব করেছে। অফার যখন হয়ে গেল তখন প্রশ্ন আসবে অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্সের সংজ্ঞা সেকশন 2-এর ক্লজ বিতে বলে দেওয়া আছে। সেখানে বলা হয়েছে যে যার কাছে প্রস্তাবটা করা হয়েছে, প্রপোজালটা করা হয়েছে, সে যদি তার সম্মতি ওইটার উপরে, এখানে একটা শব্দ দেখেন আমি দেখাচ্ছি, দেয়ার টু। এই দেয়ার টু শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রস্তাবকারী যে প্রস্তাব করেছে তার অংশ বিশেষের উপরে সম্মতি জ্ঞাপন করলে কিন্তু হচ্ছে না, সম্পূর্ণ বিষয়ের উপরে যদি সম্মতি জ্ঞাপন করে তাহলে মনে করা হচ্ছে তার এই সম্মতি জ্ঞাপন করাটাকেই বলা হচ্ছে অ্যাকসেপ্টেন্স, বা প্রপোজালটাকে ধরে নেওয়া হবে যে অ্যাকসেপ্টেড হয়েছে, গ্রহণ করা হয়ে গেছে। নেক্সট থাকলো প্রমিস। প্রমিসের কথা আমরা আগেই বলেছি, প্রপোজালটা যখনই অ্যাকসেপ্ট হয়ে গেল ইট বিকামস এ প্রমিস। অর্থাৎ প্রপোজাল অ্যাকসেপ্ট হওয়ার পরে আর কোনো কিছুর দরকার নাই, প্রমিস হয়ে গেল। এখন একটা প্রশ্ন, যে আমরা যে ব্যক্তি প্রস্তাব করছিল তাকে বলা হয় প্রস্তাবকারী, আর একজন তো হচ্ছে প্রস্তাব গ্রহণকারী। কিন্তু প্রস্তাবটা যখন অ্যাকসেপ্ট হয়ে গেল তখন প্রস্তাবকারীকে আর প্রস্তাবকারী বলা যাবে না। তখন যেহেতু প্রস্তাবটাকে আর প্রস্তাব বলা যাচ্ছে না, প্রস্তাবটাকে বলতে হচ্ছে প্রমিস, তাহলে প্রস্তাবকারীকে সেই স্টেজে আমরা কি বলবো, তখন বলবো সে তাকে প্রমিসর অর্থাৎ প্রতিজ্ঞাকারী। এবং যে ব্যক্তির কাছে এই প্রস্তাবটা করা হয়েছিল সেই তো ছিল মূলত অ্যাকসেপ্টর, কিন্তু যখন অ্যাকসেপ্ট করে ফেললো তখন তাকে বলে ফেলবো প্রমিজি। অর্থাৎ ওই ব্যক্তিরই নাম অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে প্রস্তাবকারীর নাম হয়ে গেল প্রমিসর এবং প্রস্তাবকারীর নাম হয়ে গেল প্রমিজি। এরপরে যে বিষয়টা থাকছে একটু আগে আমরা বলেছি যে যখন প্রমিস হয়ে গেল প্রমিসের সাথে কনসিডারেশন যুক্ত হতে হবে, প্রমিসের সাথে কনসিডারেশন যুক্ত হয়ে গেলে একটা এগ্রিমেন্ট হয়ে যাবে। এখন প্রশ্ন আসবে কনসিডারেশন কি। কনসিডারেশন সংজ্ঞাটা সেকশন 2-এর ক্লজ ডি-তে বলে দেওয়া আছে, কিন্তু এখানে অনেক জটিল করে বলা আছে যে at the desire of the promisor, the promisee or any other person has done or abstained from doing anything। এখানে দেখেন একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করা হয়েছে, আর পরবর্তীতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে, ডাজ or abstains from doing or promises to do or abstain from doing something, such act, abstinence or promise is called a consideration for the promise। আপনারা যারা আইনের শিক্ষার্থী আছেন তারা এটা মুখস্থ করবেন, মুখস্থ করার দরকার আছে, কিন্তু বোঝার জন্য আমি বলছি যখন প্রস্তাবকারীর ইচ্ছায় অর্থাৎ প্রমিসর, কারণ প্রস্তাব গ্রহণ হয়ে গেলে তো সেটা প্রমিসর হয়ে যায়, প্রমিসরের ইচ্ছায় যার কাছে প্রমিস করা হয়েছে অর্থাৎ প্রমিজি, সে বা তৃতীয় কোনো ব্যক্তি কোনো কিছু করে ফেললো, অলরেডি করে ফেলেছে, অথবা স্বাভাবিকভাবে করে, অথবা ভবিষ্যতে করবে বলে প্রতিজ্ঞা করেছে, তাহলে এই যে প্রস্তাব যার কাছে করা হয়েছিল বা প্রমিস যার কাছে করা হয়েছিল, প্রমিজি, আমি কিন্তু শব্দগুলো এরপরে আর ব্যাখ্যা করবো না, প্রমিজিই বলবো। প্রমিজির এই ধরনের কোনো কিছু করে ফেলা প্রমিসরের ইচ্ছায় বা
করতে থাকা বা ভবিষ্যতে করার যে প্রমিস করা, এটাকেই বলা হচ্ছে প্রমিসরের জন্য কনসিডারেশন। আমরা আরো সহজ করে যদি বুঝতে চাই, আমি শুধু একটা অফার করলাম, আপনি শুধু অ্যাকসেপ্ট করলেন, সাথে সাথে হবে না, আপনার দিক থেকে কিছু একটা করার থাকতে হবে। সেখানে আপনি বলবেন যে আমি আপনাকে তেল দিব, আপনি আমাকে গম দিবেন, আমি আপনাকে পড়াবো, আপনি আমাকে টাকা দিবেন। এই যে আপনার দিক থেকে কিছু করবেন বা করেছেন বা করবেন বলে প্রতিজ্ঞা করছেন, ওইটাই হচ্ছে মূলত কনসিডারেশন। তাহলে প্রমিসের সাথে এই কনসিডারেশনটা যুক্ত হয়ে গেল, কি হয়ে গেল? হয়ে গেল আমাদের এগ্রিমেন্ট। কিন্তু এগ্রিমেন্ট হলেই হবে না, আমাদের করতে হবে এটাকে একটা কন্ট্রাক্ট। আমরা বলেছিলাম যে এগ্রিমেন্টটা যখন হবে তখন সেটাকে কন্ট্রাক্টের রূপ দিতে হলে তখন সেটা এনফোর্সেবিলিটি বাই ল থাকবে। এখানে দেখেন এগ্রিমেন্টের ডেফিনেশনটা যেরকম দেওয়া আছে, every promise, every set of promises forming consideration for each other is an agreement. যে কোনো একটা প্রমিস অথবা প্রমিসের একটা সেট যেটা একটা আরেকটার জন্য যদি কনসিডারেশন হিসেবে কাজ করে, ফর্মিং দ্য কনসিডারেশন ফর ইচ আদার ইজ অ্যান এগ্রিমেন্ট, তখন সেটা একটা এগ্রিমেন্ট হয়ে গেল। এগ্রিমেন্ট হয়ে গেলে তখন এটাকে যদি আমরা কন্ট্রাক্ট বানাতে চাই, তাহলে এনফোর্সেবিলিটি বাই ল, এখানে এনফোর্সেবল করতে হবে, সেটা সেকশন 2 এর ক্লজ এইচ এ বলে দেওয়া আছে, অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল ইজ এ কন্ট্রাক্ট। এখন প্রশ্ন আসবে, তাহলে এনফোর্সেবল বাই ল মানে কি, এনফোর্সেবিলিটির মানে কি? এটা বলে দেওয়া আছে সেকশন 10 এ। দেখেন আমরা সেকশন 2 নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম সবগুলো, কিন্তু হঠাৎ করে সেকশন 10 এ বাকি কথাগুলো বলে দেওয়া আছে যে কোন এগ্রিমেন্টটা এনফোর্সেবল, কোন এগ্রিমেন্টটা এনফোর্সেবল না। আপনারা যদি সেকশন 10 পড়েন, আমরা পরবর্তীতে একটা লেকচারে সেটা থাকবে, আপাতত এখানে বলছি যে সেকশন 10 এ বেসিক্যালি 5টা এলিমেন্টসের কথা বলা আছে, যদি থাকে তাহলে এনফোর্সেবল। প্রথমত কম্পিটেন্সি অফ পার্টিস, অর্থাৎ যে ব্যক্তি প্রস্তাব করবে আর যার কাছে করা হবে তারা যে কোনো ব্যক্তি হলে হবে না। তাদের বয়স দুইজনের দেখা গেল যে একজনের 10 আর একজনের 12, তাহলে তারা যতই এই ধরনের প্রস্তাব করুক না কেন, অ্যাকসেপ্ট করুক না কেন, হচ্ছে না কিন্তু, কারণ পার্টিরা কম্পিটেন্ট না, যাদের মধ্যে চুক্তিটা হচ্ছে তারা কম্পিটেন্ট না। কম্পিটেন্ট মানে কি সেটা নিয়ে স্বতন্ত্র একটা লেকচার আছে, আমরা সেখানে দেখব। আপাতত জেনে রাখছি যে এগ্রিমেন্ট যাদের মধ্যে হবে এই পার্টিরা কম্পিটেন্ট হতে হবে। 2 নাম্বার, এই পার্টিদের যে কনসেন্ট দিবে, সে যে অফার করতেছে তার তো একটা সম্মতি থাকতে হবে, তার ইচ্ছা থাকতে হবে। অন্য পক্ষে যে অ্যাকসেপ্ট করতেছে সেটা তারও একটা সম্মতি থাকতে হবে। তাহলে এই কনসেন্টগুলো থাকতে হবে ফ্রি কনসেন্ট, কোনো ধরনের এখানে ভেজাল থাকা যাবে না। ভেজাল মানে কি, ফ্রি কনসেন্ট কখন হবে, এটা নিয়েও আমরা আলাদা করে আলোচনা করব সেখানে। লিগ্যালিটি অফ অবজেক্ট, এখন কোন উদ্দেশ্যে এই এগ্রিমেন্টটা করছে, তার অবজেক্টটা কি, সেই অবজেক্টটাও অবশ্যই লিগ্যাল হতে হবে। ইলিগ্যাল কোনো পারপাসে আমি তোমাকে 10 টাকা দিব, তুমি তাকে যদি মেরে দাও, তাহলে এখানে উদ্দেশ্যটা সঠিক হচ্ছে না। আমি জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য বলছি, কারণ আমরা আলাদা করে সেখানে লিগ্যালিটি অফ অবজেক্ট নিয়ে আলোচনা করব। লিগ্যালিটি অফ কনসিডারেশন, আমি যে বিনিময় হিসেবে যে জিনিসটা দিচ্ছি এই এগ্রিমেন্ট করার জন্য, সেইটাও কিন্তু লিগ্যাল হতে হবে। আমি তোমাকে এই 10 লক্ষ টাকা দিব বা তোমাকে এই আমার এখানে প্রতিষ্ঠানে চাকরি দিব, কিন্তু তুমি আমাকে যদি 1 কেজি হিরোইন দাও, কথার কথা, তো বিনিময় হিসেবে সে যে জিনিসটা দিচ্ছে সেটা আইনের দৃষ্টিতে সেটা বৈধ উপকরণ নয়, তাহলে লিগ্যালিটি অফ কনসিডারেশন, বিনিময় যেটা দেওয়া হচ্ছে সেটাও লিগ্যাল না, তাহলে এই বিনিময়টাও লিগ্যাল হতে হবে। নট এক্সপ্রেসলি ডিক্লেয়ার্ড টু বি ভয়েড, অর্থাৎ এত সব কিছু ঠিক থাকার পরও পার্টিরা কম্পিটেন্ট, তাদের কনসেন্ট ফ্রি ছিল, তাদের অবজেক্ট লিগ্যাল ছিল, তাদের কনসিডারেশন লিগ্যাল ছিল, তারপরও এটা যদি যে ধরনের বা যে বিষয়ের উপর চুক্তি করা হচ্ছে সেটা স্পেসিফিক্যালি আইন ডিক্লেয়ার করে দিয়েছে যে এই চুক্তিটা ভয়েড, এই চুক্তিটা ভয়েড, এটা করা যাবে না, তাহলে এই বার বা এই নিষেধাজ্ঞার মধ্যেও পড়া যাবে না। যদি এই 5টা টেস্টে উত্তীর্ণ হয় একটা এগ্রিমেন্ট, প্রথম তো কথা হলো এগ্রিমেন্ট হইতে হবে, এগ্রিমেন্ট হওয়ার পরে এই এগ্রিমেন্ট এই 5টা টেস্টে উত্তীর্ণ হতে হবে। যদি 5টা টেস্টে উত্তীর্ণ হয় তাহলে সেই এগ্রিমেন্টের নাম হয়ে যাবে কন্ট্রাক্ট। আমরা কন্ট্রাক্ট যখন হয়ে গেল, এর মধ্যে আর 2-একটা টার্ম আছে যেটা এই পুরো চুক্তি আইনের মধ্যে ব্যবহার করা হবে, ভয়েড এগ্রিমেন্ট, ভয়েড কন্ট্রাক্ট, ভয়েডেবল কন্ট্রাক্ট। দেখেন সেকশন 2G তে বলা আছে, an agreement not enforceable by law is said to be void. একটা এগ্রিমেন্ট আমরা বলেছি 5টা টেস্টে উত্তীর্ণ হতে হয়, 5টা টেস্টের কোনো একটা টেস্টে উত্তীর্ণ হতে পারলো না, তাহলে সেই এগ্রিমেন্টটা কি হয়ে যাবে, নট এনফোর্সেবল বাই ল, তার মানে সেটা ভয়েড। তার মানে ভয়েড এগ্রিমেন্ট মানে ভয়েড অ্যাব ইনিশিও। অ্যাব ইনিশিও হচ্ছে ফ্রম দ্য ভেরি বিগিনিং, এটা হচ্ছে একটা ল্যাটিন টার্ম অ্যাব ইনিশিও। এটাও দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষায়, এমনকি জুডিশিয়াল সার্ভিস ছাড়াও অন্যান্য চাকরি পরীক্ষায় এই শব্দটা আমি আসতে দেখেছি, অ্যাব ইনিশিও, ফ্রম দ্য ভেরি বিগিনিং, শুরু থেকে। তাহলে একটা এগ্রিমেন্ট যদি শুরু থেকেই এটা এনফোর্সেবল না হয় তাহলে সেটা হচ্ছে ভয়েড এগ্রিমেন্ট, মনে রাখবেন ভয়েড এগ্রিমেন্ট। সেকেন্ড হচ্ছে ভয়েড কন্ট্রাক্ট, সেকশন 2 এবং এটার ক্লজ আইতে বলা আছে, an agreement which is enforceable by law
at the option of one or more of the parties thereto but not at the option of the other or others is a voidable contract. আমি একটা চুক্তি করলাম কোনো একটা পক্ষের সাথে, এখন চুক্তিটা আমি যদি বাস্তবায়ন করতে চাই তাহলে আইন এখানে বাধা দিবে না, কিন্তু অন্য একটা পক্ষ যদি, অন্য এক বা একাধিক পক্ষ তারা যদি বাস্তবায়ন করতে চায় তাহলে সেই ক্ষেত্রে আইন বাধা দিবে, তাদের দিক থেকে বাস্তবায়নযোগ্য না। অর্থাৎ আগেরটা তো বলেছে বাস্তবায়নযোগ্য না, আর এখন বলেছে কারো দিক থেকে বাস্তবায়নযোগ্য, কারো দিক থেকে বাস্তবায়নযোগ্য না। যদি এমনটা হয় তাহলে সেটাকে বলবো আমরা ভয়েডেবল কন্ট্রাক্ট, ভয়েডেবল এগ্রিমেন্ট কিন্তু না, ভয়েডেবল কন্ট্রাক্ট। ভয়েডেবল কন্ট্রাক্ট বলছি এই জন্য যে এইটা একটা পক্ষ যদি বাস্তবায়ন করতে চায় তাহলে তো বাস্তবায়ন হয়ে যাবে, বাস্তবায়ন হয়ে গেলে তো কন্ট্রাক্ট, আবার অন্য একটা পক্ষ সে বাস্তবায়ন করতে চাইলে হয় না। যেমন ছোট্ট উদাহরণ এখানে বলি বোঝার জন্য, পরবর্তীতে বিস্তারিত থাকবে। যেমন আমি কাউকে একটা প্রতারণা করে কোনো একটা বিষয়ের দাম বলেছি, ভুল বলেছি, মিথ্যা বলেছি, মিসরিপ্রেজেন্টেশন করেছি, করার ফলে তাকে রাজি করিয়েছি। এখন পরবর্তীতে দেখা গেল এটা যখন ডিসকভার হলো যে আমি মিসরিপ্রেজেন্টেশন করেছি, তখন ওই ব্যক্তি যদি বলে না আমি এই চুক্তি এই চুক্তি হবে না, এই চুক্তি বাতিল করতে হবে, তখন কিন্তু সে চাইলে বাতিল করতে পারে, কারণ তার উপরে আমি মিসরিপ্রেজেন্টেশন করেছি। আমি যদি তখন বলি না এটা বাস্তবায়ন করতে হবে, করব, কিন্তু আমি পারবো না, আমার দিক থেকে এটা বাস্তবায়নযোগ্য না, কিন্তু যার উপরে আমি মিসরিপ্রেজেন্টেশন করেছি সে যদি তখনও বলে যে মিসরিপ্রেজেন্টেশন হোক যাই হোক তারপরও আমি এই সম্পত্তি কিনবো, তুমি যেভাবে বলছো আমি এভাবেই কিনবো, সমস্যা নেই, সে যদি বাস্তবায়ন করতে চায় তাহলে কিন্তু বাস্তবায়নযোগ্য। তাহলে এই ধরনের যে অ্যাগ্রিমেন্টগুলো হবে সেটাকে বলা হচ্ছে ভয়েডেবল কন্ট্রাক্ট। এবং সর্বশেষ আরেকটা বিষয় যেটা, a contract which ceases to be enforceable by at the option of one party ceases to be enforceable, তখন সেটা becomes void when it ceases to be enforceable। এটা হচ্ছে এরকম, যখন কোনো একটা কন্ট্রাক্ট একটা এনফোর্সেবল ছিল, শুরুর দিক থেকে এনফোর্সেবল ছিল, কিন্তু পরবর্তীতে এটাকে আর এনফোর্সেবিলিটি নাই। যেমন শুরুর দিকে ছিল এনফোর্সেবল, যেমন একটা দুইটা পক্ষ কম্পিটেন্ট ছিল ধরে নিলাম, এখন চুক্তি যখন হওয়ার পরে বা কোনো একটা স্টেজে একটা পক্ষ সেখানে পাগল হয়ে গেল, উন্মাদ হয়ে গেল, বা ধরা গেল যে বিষয় নিয়ে চুক্তিটা করা হয়েছিল সেই বিষয়ে চুক্তি করতে যখন করা হয়েছিল তখন আইনগত কোনো বাধা ছিল না, কিন্তু চুক্তি করার পরে দেশে এমন একটা আইন হয়েছে সেই আইনে দেখা যাচ্ছে এই বিষয়ে আর চুক্তি করা যাচ্ছে না, তাহলে সিজেস টু বি এনফোর্সেবল। শুরুতে সেটা ছিল যে এনফোর্সেবল ছিল, কিন্তু পরবর্তীতে তার এনফোর্সেবিলিটি হারিয়ে ফেলেছে, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে ভয়েডেবল কন্ট্রাক্ট। তাহলে আমরা এইখানে আমরা দেখেছি দুইটা বিষয়, 2i তে যেটা দেখেছি ভয়েডেবল কন্ট্রাক্ট, এবং এখানে যেটা দেখলাম যে সিজেস টু বি এনফোর্সেবল 2j তে এই কয়েকটা ডেফিনেশন। এই বিষয়গুলো আমরা মোটামুটি আমাদের বিবেচনা রাখবো বিভিন্ন সময় এই জায়গা থেকে, এইগুলোর মধ্যে যে পার্থক্যগুলো থাকে সেই পার্থক্যগুলো নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন আসে। আমরা মোটামুটি আজকে চুক্তি আইনের উপরে ইন্ট্রোডাক্টরি এই লেকচারটা করেছি। আমরা পর্যায়ক্রমিকভাবে সমস্ত আইনগুলোর উপরেই ধারাবাহিকভাবে আমরা ইনশাআল্লাহ লেকচার তৈরি করব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে আজকের এই লেকচার উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।